আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো রয়েছে। পেছনে 7টা ম্যাথ রয়েছে, শুধু 7টা না, আমরা আরও অনেকগুলো ম্যাথ করব। পেছনে অনেকগুলো ম্যাথ রয়েছে, বাট ম্যাথ করার জন্য কম্পালসারি যে ব্যাপারটা আমাদের কাছে সেটি হচ্ছে ক্যালকুলেটর। সেটি আমাদের হাতে নেই, কারণ আমাদের কোনো ক্যালকুলেটর নেই, নো ক্যালকুলেটর। আমার দুই হাতে কিন্তু কোনো ক্যালকুলেটর নেই, কারণ এটি আমাদের মেডিকেল স্টাইল ম্যাথ অফ পরিমাণগত রসায়ন। মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা কীভাবে ম্যাথমেটিক্স করব, আমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্সে কিছু ম্যাথ রয়েছে, যদিও ছোটো ছোটো ম্যাথগুলো আসে, তো সেই ম্যাথগুলো আমরা কীভাবে করতে পারি সেটি আজকের ভিডিওতে আমরা শিখব। কারণ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা রয়েছে, সেই ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। এবং আমরা যেখানে ক্লাস 2 or 3 থেকে আমরা যেখানে 2+2 2x2 ক্যালকুলেটর দিয়ে করে আসছি, সেখানে ক্যালকুলেটর ছাড়া আমাদের ম্যাথ করতে বলছে অসম্ভব। আমরা তো ভয়ে কাঁপে আমাদের ট্রেমর হওয়া শুরু হয় যে কী হবে আমাদের, যে ক্যালকুলেটর ছাড়া আমাকে ম্যাথ করতে বলেছে। সো আজকে আমরা ক্যালকুলেটর ছাড়াই ম্যাথ করব এবং হচ্ছে যে আমরা এগুলো সকলে অ্যান্সার বের করব। এখন চলো একে একে শুরু করা যাক, ধাপে ধাপে আমরা স্টার্ট করি। আমরা আজকে আমরা ট্রিক্স শিখবো এবং আজকে আমরা এই পরিমাণগত রসায়নের যত ম্যাথ রয়েছে মেডিকেল স্টাইলে তা খতম করে দিব। এবং এরপর ইনশাল্লাহ এই ম্যাথগুলোর বাইরে পরিমাণগত রসায়ন থেকে মেডিকেলে অন্তত আসবে না একটা বাকি ম্যাথও। অন্য জায়গায় কথা বলতে পারি না, ঢাকা ইউনিভার্সিটি বা অন্য জায়গায় আসলে মেডিকেল স্টাইলে প্রশ্ন হয় না। সো আমরা মেডিকেলের জন্য যে সহজগুলো রয়েছে সেগুলো শিখবো এবং আশা করা যায় এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতেও কিছু ম্যাথ তুমি কমন পেতে পারো। সো এই ভিডিওটা সকলের জন্য একটা মাস্ট ওয়াচ এবং একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমরা প্রায় 15টার মতো ম্যাথ কমপ্লিট করবো এবং প্রতিটা ম্যাথের সাথে সাথে তোমাদের একটা হোমওয়ার্ক দিব। আমি একটা করিয়ে দিব, তোমাদের একটা হোমওয়ার্ক দিব, তোমরা কমেন্টে সেগুলো অ্যান্সার জানাতে থাকবে। একটা করব হোমওয়ার্ক, পজ করে অ্যান্সার জানাবে। সো তাহলে তোমাদের এই ভিডিওর সাথে প্র্যাকটিস সেশনও চলে গেল। সো একবারেই মানে হচ্ছে যে সব কমপ্লিট। আচ্ছা দেখ, আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে যে একটা সোডিয়াম পরমাণুর ভর কত? একটি সোডিয়াম পরমাণুর ভর কত চেয়েছে আমাদের কাছে। তো আমরা জানি যে সোডিয়াম একটা পরমাণু আকারেই থাকে না, সোডিয়াম অণু আকারে থাকে না, নর্মালি সোডিয়াম পরমাণু আকারে থাকে। একটা সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 23। একটা সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা যদি দেখি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, পারমাণবিক ভর হচ্ছে 23। তো আমরা যখন এর পারমাণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করব, পারমাণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন তাকে আমরা বলবো গ্রাম পারমাণবিক ভর। তো এই গ্রাম পারমাণবিক ভর তাহলে কত হবে? 23 গ্রাম। এবং কোনো পরমাণুর গ্রাম পারমাণবিক ভর, কোনো পরমাণুর গ্রাম পারমাণবিক ভর বা কোনো যদি অণু হয়, অণুর গ্রাম আণবিক ভরকে আমরা কি বলি? 1 মোল বলি। তাহলে হচ্ছে এই 23 গ্রাম সমান কত? আমার 23 গ্রাম সমান হচ্ছে, আমরা জানতে পাচ্ছি তাহলে 23 গ্রাম সমান 1 মোল। তাহলে এই যে 1 মোল, এতটুকু আমি নিশ্চিত হলাম। এখন এই কতটি একটি পরমাণুর ভর চেয়েছে, একটি পরমাণুর ভর চেয়েছে। তো প্রথমে আমার জানতে হবে তাহলে 1 মোলে কয়টি পরমাণু থাকে, 1 মোলে কয়টি পরমাণু থাকে। সো 1 মোলে পরমাণুর জন্য যেহেতু এখানে সোডিয়াম পরমাণু নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে 1 মোলে কতটি পরমাণু আমি হিসাব করব। এখানে যদি আমি অণু নিয়ে কথা বলতাম তাহলে 1 মোলে কতটি অণু সেটি বলতাম। তো 1 মোলের মধ্যে সবসময় থাকে 6.02 × 10⁻23। এটা হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো আমাদের বলে গেছে কত? 6.02 × 10⁻23T। তাহলে হচ্ছে আমাদের এই সোডিয়ামের 23 গ্রাম বা 1 মোলে 6.02 × 10⁻23T কী থাকে? পরমাণু থাকে। এখন আমাদের বের করতে হবে যে এই একটি পরমাণুর ভর কত। তো চলো আমরা একটু ঐকিক নিয়মে, ছোটোবেলার নিয়মে একটু যাওয়ার চেষ্টা করি যে আমাদের 6.02 × 10⁻23T পরমাণুর ভর কত? 23 গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর আমার কত হবে? এখন তো আমার তো এই ম্যাথ দেখেই কাঁপাকাঁপি লেগে গিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে আছে 23 আর নিচে আছে 6.02 × 10⁻23। এই ম্যাথ পরীক্ষায় আসার পর আমি মাথায় হাত যে আমি এই ম্যাথ কীভাবে করব। কারণ কি? কারণ হচ্ছে আমাকে কোনো ক্যালকুলেটর প্রোভাইড করা হয়নি। সো আমাকে যদি ক্যালকুলেটর প্রোভাইড না করা হয় তাহলে আমি এত বড় মান 6.02 × 10⁻23 এইটা দিয়ে আমি কিভাবে 23কে ভাগ করতে পারি? এটা তো অসম্ভব ব্যাপার। ব্যাপারটা হচ্ছে আমরা একটু সহজ করে শিখবো ব্যাপারটাকে, ঠিক আছে? এই যে ব্যাপার রয়েছে বা এই যে অংশটা রয়েছে, এই অংশটা আমি যদি তোমাদের একটু যেহেতু প্রথম আমি একটু ডিটেলসে আলোচনা করি, তাহলে এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি, যে 23 6.02 × 1 10⁻23। দুইটা জিনিসের মধ্যে কি কোনো খুব বড় কোনো তফাৎ রয়েছে?
দুটো জিনিসের মধ্যে কিন্তু বড় কোনো তফাৎ নেই। তার মানে 23/6.02 × 10⁻23 গুণ 1/10⁻23 এই জিনিসটাকে যদি গুণ করি সেম ব্যাপারই আসবে, কিন্তু আমার 23 × 1 6.02 × 10⁻23। তাহলে আমি এই যে জিনিসটা রয়েছে এটাকে এভাবে লিখতে পারি না যে 10⁻23 10⁻23 লিখতে পারি। আর এই যে আমাদের 23/6.02, এখন তো আমার মাথায় নেক্সট হাত এটা তো থাক ভাইয়া সমাধান হলো, নেক্সট হাত 23/6.02 আমি কীভাবে করব। এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি এবং আমাদের হাতে কোনো ক্যালকুলেটর নেই, এটা আমিও জানি, যে আমার প্রশ্নকর্তা সেও জানে। সো দ্যাটস ওয়াই আমাদের মানগুলো কখনো এমন থাকবে না যে 3.92, 3.93, 3.94, আমাদের মানগুলো কখনই এমন থাকবে না। আমাদের মানগুলো থাকবে 3.9, তারপর হয়তো থাকবে হচ্ছে 3.5, 4.9, কারণ এমন মান দিবে যেন আমি ক্যালকুলেটর ছাড়া বের করতে পারি। এখন দেখো এখানে 23/6 ধরো, 6.02 বাদ দিয়ে দাও, 0.02কে আমি বাদ দিয়ে হিসাব করছি, বাদ দিয়ে যদি হিসাব করি তাহলে 23/6 করলে আমাদের কত আসে, আমরা যদি 6-এর নামটা পড়ি তাহলে আমরা জানি 4×6 = 24, তার মানে 24 থেকে একটু কম, তার মানে 23 মানে 24 থেকে একটু কম, তার মানে হচ্ছে 4 থেকে একটু কম মান আসবে। 4 থেকে একটু কম কত আসতে পারে, 3.9 আসতে পারে। সো আমাদের এই মানটাকে আমরা কি বলি, যে 4 থেকে যদি একটু কম আমি কি বলতে পারি, 3.9। এটা হচ্ছে আমার অ্যাজাম্পটিভ মান, যেটা আমি হচ্ছে যে ধারণা করেছি যে এরকমের বা এটার আশেপাশে মান হবে। তখন তুমি হচ্ছে তোমার খাতা যে রয়েছে বা তোমার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের মধ্যে তুমি অপশনগুলো খুঁজতে থাকবে। যদি দেখো যে 3.9 এর আশেপাশে কোনো মান রয়েছে, এবার একটা মান আছে 3.9 এর আশেপাশে, বাকিটা হয়তো 2.9, 4.9, 5.9, তখন তুমি শিওর তো 3.9 × 10⁻23। আমরা কী করলাম, 23কে 6 দিয়ে ভাগ করলাম, 6.02টাকে আমি চিন্তা করলাম না, 0.02কে আমি চিন্তা করলাম না, বাদ দিলাম। আমি 23/6 করে কী পেলাম, যে 23/6 করলে তুমি নর্মাল নিয়মেও করো 6/23, তাহলে আমাদের কত 18, 3 কত আসে 5, 5-এর পর একটা শূন্য দিতে হবে আমাদের, তাই না? আমরা যদি 5-এর পর একটা শূন্য দিই তাহলে হচ্ছে যে আমাদের কি আসবে, যে এই দশমিক দিলাম, এখন কি 48 মানে 8 আসছে আমাদের, তার মানে 3.8 আসলো আমাদের। এখন হচ্ছে আবার কি আসে, 20 আসে, 20 আসে মানে হচ্ছে যে কত আসবে এখানে, যে 18 মানে 3.83। তার মানে দেখো আমি যে ধারণা করেছিলাম তার থেকেও অ্যাকুরেট ধারণা তুমি যদি পেতে চাও ভাগ করে নাও, তাহলে ভাগ করলে কি 3.9 আসছে না, কিন্তু কত আসছে 3.83। এই কাজটা আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশি করব। কেন আমরা এই কাজটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশি করব, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমরা ম্যাথগুলো একটু পরে দাগাবো। সো ম্যাথগুলো যদি আমি পরে দাগাই তখন কিন্তু আমি এরকম ভাগ করে আমি দেখার চেষ্টা করব কত হবে। সেখানে যখন যেহেতু 6.02 আছে, তার মানে এই মানটা কিন্তু আরেকটু বড়। 6.02 মানে কি, এটা আরেকটু বড়, তার মানে 3.8 থেকে কি মানটা বেশি হবে না কম হবে, তার মানে 3.8 থেকে মানটা একটু কম হবে। তো তুমি এটা ক্যালকুলেট করে দেখো, এটার মান 3.7 সামথিং আসে, 3.7 × 10⁻23। তার মানে কি দেখো, আমি এই জিনিসটাকে সরলীকরণ করে করব। সরলীকরণ করে করলে আমি দেখতে পাচ্ছি 1/10⁻23, দ্যাটস ওয়াই 10⁻23। আমি 23/6.02 করতে আমার কষ্ট হবে, সেজন্য আমি কি করব, 23কে 6 দিয়ে ভাগ করব। একদম আমি ট্রেডিশনাল ছোটোবেলায় যে বাচ্চাদের মতো ভাগ করতাম সেই বাচ্চাদের মতো আমি ভাগ করব। বাচ্চাদের মতো ভাগ করলে আমার মান আসবে 3.83, 6 দিয়ে ভাগ করলে। কিন্তু আমি জানি আমার 6-এর সাথে 6.02 ছিল, 6.02 ছিল বলে আমি অপশনগুলোর মধ্যে যে মানগুলো খুঁজবো সেখানে দেখবো যে 3.83 এসেছে আমার, তার মানে আমার প্রকৃত উত্তর কিন্তু 3.83 থেকে কম হবে, কারণ আমি কিছু জিনিস এখান থেকে বাদ দিয়েছি, তার মানে এই মানটা আরেকটু বড়। সো আমার 3.83 থেকে কম হবে। তো তুমি যদি খুঁজে দেখো যে 3.83 থেকে কম মান রয়েছে, ধরো 3.7 রয়েছে, 3.7 রয়েছে এবং আরেকটা মান রয়েছে 3.9 রয়েছে, দুইটা অপশন দেওয়া হলো তোমার কাছে, একটা 3.7 আর একটা 3.9, তুমি কোনটা অ্যান্সার দেখাবে, 3.7 আর 3.9? অবশ্যই 3.7, কারণ কি তুমি 6 দিয়ে ভাগ করে যেহেতু 3.83 পেয়েছো, তার থেকে একটু বড় মান 6.02, সেটা দিয়ে যদি ভাগ করো তাহলে কি 3.83 থেকে একটু কম মান পাবে। সো এখন যদি তোমার অপশনে এমন দেওয়া থাকে যে 3.7 একটা দেওয়া আছে, 3.9 দেওয়া আছে একটা, কিন্তু তোমার অ্যান্সার এসেছে 3.83, ভয় পাওয়ার কিছু নেই। চিন্তা করে দেখো, তুমি তো 6 নিয়েছো, তুমি মানটাকে কমিয়েছো, তোমার যেখানে প্রকৃত মান ছিল তার থেকে তুমি কম নিয়েছো। সো যেহেতু তুমি কম নিয়েছো, এটার অ্যান্সার থেকেও প্রকৃত অ্যান্সারটা একটু কম হবে। তো আমরা কিন্তু একবার অ্যাকুরেট অ্যান্সার বের করতে পারবো না অনেক কিছুর ক্যালকুলেটর ছাড়া, বাট আমরা প্রকৃত মানটা
যাচাই করার চেষ্টা করব। তাহলে প্রথমটা আমাদের তাহলে কি এটার মান আমাদের কি আসবে, এটার মান আসবে আমাদের 3.7 ইন্টু 10⁻⁻23t, ঠিক আছে। 3.7 সামথিং আসবে মানটা, 3.7 সামথিং। তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে জাজ করে দেখতে পারো, বা 3.8 এর কাছাকাছি আসবে। তো আমরা যেহেতু 6 দিয়ে করেছি, আমরা 3.8ই রাখি। তো আমাদের মাথায় থাকবে যে 3.8 থেকে কিছুটা কমতে পারে জিনিসটার মান। এখন তোমাদের প্রথম যে হোমওয়ার্ক, যে 1 নম্বর 1W, তোমরা 1W দিয়ে অ্যান্সার করবে। তো 1W যেটা, সেটা হচ্ছে যে একটা ক্যালসিয়াম পরমাণুর ভর কত, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে 1W হচ্ছে যে একটা ক্যালসিয়াম পরমাণুর ভর। আমরা একটা সোডিয়াম লিখলাম, তো একটা ক্যালসিয়াম পরমাণুর ভর কতর কাছাকাছি হতে পারে সেটা তোমরা অ্যাজিউম করে আমাকে জানাও কমেন্টে। তারপরের প্রশ্ন, একটি পানির অণুর ভর, একটা ক্যালসিয়াম পরমাণুর ভর, এটা কী হবে, একটা ক্যালসিয়াম পরমাণুর ভর, একটা পানির অণুর ভর। সো আমরা জানি যে পানি H2O হাইড্রোজেন দুইটা আছে, তার প্রতিটা হাইড্রোজেন 1, দুইটা হাইড্রোজেন 2, আর এখানে কত 16, তার মানে কত 18 গ্রাম। এই যে এখানে আমাদের কি আছে, আমাদের পানির আণবিক ভর কত, 18 গ্রাম। সো 18 গ্রামে সমান সমান কি 1 মোল। 1 মোলে কয়টা পরমাণু থাকে, 1 মোলে পরমাণু থেকে 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু থাকে। কতটি পরমাণু, 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু হলে পরমাণু, বাট এখানে আমরা কি নিয়ে ডিল করছি, অণু। তার মানে 6.02 ইন্টু 10⁻23টি অণু রয়েছে। তাহলে আমাদের এই যে 6.02 ইন্টু 10⁻23টি অণু পাওয়া যায়, এখন আমাদের একটা হাইড্রোজেন অণুর ভর কত হবে। সো একটার ভর করতে গেলে অলওয়েজ আমাদের কি জিনিস আসে, লাস্টবার আমরা দেখেছি যে এই 6.02 ইন্টু 10⁻, কি আসবে আমাদের, যে উপরে থাকবে কত, উপরে থাকবে আমাদের 18, আর নিচে থাকবে 6.02 ইন্টু 10⁻23। সো ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে দেখতে পারো তুমি চাইলে, ওই যে আমরা যে ঐকিক নিয়মে করেছি সেই ঐকিক নিয়ম তুমি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারো। ঐকিক নিয়ম তুমি অ্যাপ্লাই করে যদি দেখো, তাও তোমার আসলে এই জিনিসটাই আসবে যে আমরা কি করব, 18 গ্রাম বা 6.02টি অণু থাকে 18 গ্রামে, তাহলে একটি অণু থাকে কত গ্রামে। এখন এইটা যখন করবে তখন তুমি অলরেডি জেনে গেছো যে 10⁻23 যদি নিচে থাকে, তাহলে এখানে তুমি কি লিখতে পারো, 10⁻20⁻23 লিখতে পারো, ঠিক আছে। কারণ কি, তুমি এখানে দেখতে পাচ্ছ 16, 18 আর 6, 18 আর 6 যদি আমরা ভাগ করি, 18 ভাগ 6 ভাগ করলে আমাদের পজিটিভ মানই আসছে, এবং সেটা 10-এর নিচের মান আসছে। 10-এর উপরের যদি মান আসতো তখন আমরা একটু অন্য কিছু চিন্তা করতাম। যাই হোক, আমরা এটাই এখন আলোচনা করি। তো হচ্ছে আমাদের 10⁻23টি আসছে। এখন 18 ভাগ 6, 18 ভাগ 6 তো তুমি একদম খুশি, 18 ভাগ 6 কত আসে, 3 আসে। কিন্তু এই যে এখানে 0.2 আছে না, 0.02 আছে না, খুব ছোট একটা মান, তার মানে 3 থেকে একটু কম আসবে, মানে 3 থেকে একটু কম মানে 2.9-এর ঘরে মান আসবে। এটার মান কত, 2.9। তাহলে হচ্ছে আমাদের এই যে এখনও পানির একটি পানির অণুর ভর কত, তাহলে আমাদের আসবে হচ্ছে 2.9। ক্লিয়ার, বুঝতে পেরেছো? 2.9 ইন্টু 10⁻23টি 2.9 সামথিং, এখন হচ্ছে 2.99 হতে পারে, 2.98 হতে পারে, মোস্ট প্রবাবলি এটার মান 2.99, এবং আমাদের বইগুলোর মধ্যে 3 বলা আছে। এখন তোমার অপশনে ধরো 3 আছে, তোমার অপশনে 3 আছে, 2.99 আছে 3, 4, 5, 6। এখন তুমি বের করে দেখছো 2.99, এটার কাছাকাছি মান কত, 3। সো দ্যাটস ওয়াই 3 হবে অ্যান্সার। বা তুমি 3 হিসাব করে রাখো, যে যেহেতু 18 ভাগ 6 কত আসে, 18 ভাগ 6 করলে আসে 3, তুমি 3 হিসাব করে রাখো। 3 থেকে যদি 3 থাকে, একবার অ্যাকুরেট 3, মানে 6.02 যেহেতু আমাদের 6.02 ভাগ 18 যেহেতু, তার মানে এখানে 3 থেকে কিছুটা কম আসবে। যদি তোমার অপশনে 3 থাকে, শুধু 3-র কমের মান নাই, ধরো বেশি কম 2.5 হওয়া সম্ভব না। তোমার ধরো দেওয়া আছে 3.5, 3 হওয়া সম্ভব হবে না, একটু কম হবে 3 থেকে। সো একদম কম 0.2 যেহেতু একদম মার্জিনাল মান, 2.98 বা 97 এরকম আসে হয়তো। সো এই জন্য অনেক সময় এটাকে 3ও দেওয়া হয়। সো তুমি এরকম তোমার অপশন দেখে চিন্তা করে নিতে হবে। তুমি একটা অ্যাজামটিভ মান বের করবা, কাছাকাছি মান বের করবা, তারপর অপশনগুলো জাজ করবে, এবং অপশনগুলো সেভাবেই তোমাকে দেওয়া থাকবে। অপশন খুব মহামারী লেভেলের অপশন দেওয়া হবে না। তো তোমাদের সেকেন্ড হোমওয়ার্ক যেটা হচ্ছে যে একটা কার্বন ডাইঅক্সাইড অণুর ভর, ঠিক আছে, একটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর বের করো। একটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর 11 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডে কয়টা অণু থাকে, আমাদের নেক্সট প্রশ্ন, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টা অণু থাকে। এটা একটু ভদ্র টাইপের আছে না। তো আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের ভর কত, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। 44 গ্রাম মানে 1 মোল, যেহেতু গ্রাম আণবিক ভর, তার মানে 44 গ্রামে কতটি থাকছে, 6.02 ইন্টু 10⁻23টি থাকছে। এখন আমাকে কত গ্রাম চেয়েছে, 11 গ্রাম চেয়েছে। 11 গ্রাম বললে আমাদের কি হবে, 6.02 ইন্টু 10⁻23
নিচে চলে আসবে 44, এখানে চলে যাবে 11, তো ভাগ করলে কত আসে 4 আসে। এখন 4 ভাগ 6.02, 4 ভাগ 6.02, তাহলে হচ্ছে যে আমরা 6 চিন্তা করব না, আমরা 6.02 চিন্তা করব না, আমরা হচ্ছে 6/4 চিন্তা করব। তো 6/4 এর মান কত আসে, আসে হচ্ছে 3/2, 3/2 এর মান কত 1.5, 3/2 এর মান কত 1.5, এবং আমি হচ্ছে 0.2 নেই, তার মানে 1.5 পয়েন্ট সামথিং আসতে পারে না, কিন্তু আমি 1.5ই চিন্তা করি যে 1.5 থেকে হয়তো একটু বেশি আসবে, 1.5 আসবে আমার মান, 1.5 আসছে এখানে, 1.5 ইন্টু 10⁻, +23 হবে না -23 হবে, এখানে চিন্তা করো তো, এখানে এই 6.02 ইন্টু 10⁻23, এটা তো উপরের জিনিস ছিল, এর আগে নিচে ছিল, যেহেতু উপরে আছে তার মানে কি প্লাস হবে, মাইনাস তো এখানে কিছু নেই। ক্লিয়ার? ওকে, সো দেখো আমরা ক্যালকুলেটর ছাড়া কিন্তু ভালোই এগিয়ে যাচ্ছি। এখন তোমরা বুঝছো কি না সেটা জাজ করার আমার একটাই ওয়ে, যে এই যে তোমাদের জন্য 3 নাম্বার যে কোশ্চেন ওয়ার্ক, 3 নাম্বার কোশ্চেন ওয়ার্ক হচ্ছে যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টা ছিল সেটা তোমরা আমাকে জানিয়েছো। এখন তোমরা আমাকে জানাবা যে ধরো এখন হচ্ছে যে এটা তো কার্বন ডাইঅক্সাইড গেল, আচ্ছা নেক্সট তো তাহলে তোমরা আমাকে জানাবা যে 8.5 গ্রাম অ্যামোনিয়া, 8.5 গ্রাম অ্যামোনিয়াতে কয়টা অণু থাকে, এটা হচ্ছে 3 নাম্বার ওয়ার্ক তোমাদের জন্য। 4 নাম্বারে আমাদের যে প্রশ্ন 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টা অণু থাকে, অক্সিজেন গ্যাস তার মানে 2টা অক্সিজেন রয়েছে, 32, তার মানে কত 32, তার মানে হচ্ছে আমাদের 32 গ্রামে থাকে আমাদের কয়টা 6.02, মানে আমাদের 32 গ্রামে আমরা পাবো হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। কেন 32? অলরেডি তোমরা বুঝে গেছো ব্যাপারটা, অক্সিজেনের গ্যাসের প্রত্যেকটার পারমাণু, একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম, তার মানে হচ্ছে 2টা অক্সিজেন পরমাণু মিলে যখন একটা অক্সিজেন অণু বা গ্যাস তৈরি করে তার ভর হচ্ছে 32 গ্রাম। সেই 32 গ্রামের ভর হচ্ছে আমাদের, 32 গ্রামটা হচ্ছে গ্রাম আণবিক ভর, 32 গ্রাম মানে 1 মোল, 1 মোলে পরমাণু থাকে 6.02 ইন্টু 10⁻23টি, সো 32 গ্রামে 6.02 ইন্টু 10⁻23টি কত গ্রাম বলেছে আমাদের এখানে 16 গ্রাম, 16 গ্রাম মানে 6.02 ইন্টু 10⁻23 ভাগ 32, আর এখানে কি আছে 16, 16 ভাগ 32 2, তার মানে হচ্ছে যে 2 দিয়ে 6.02 ভাগ করলে 3.01 ইন্টু 10⁻23টি আসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের একদম সহজ হিসাব, তাই না, যে 10⁻23 উপরে আছে, 23কে তো আমি টাচ করব না, এখানে কি আছে আমার 6.02, এটাকে 2 দিয়ে ভাগ করলে কি আসবে 3.01, তাহলে আমাদের এইটার অ্যান্সার কত, 16 গ্রামে কতটি থাকে 3.01 ইন্টু 10⁻23টি। তোমাদের নেক্সট কোশ্চেন আমার কাছে, আমার যে প্রশ্ন তোমাদের কাছে হচ্ছে 4 নাম্বার যে হোমওয়ার্ক তোমাদের জন্য, সেই 4 নাম্বার হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের 35.5 গ্রাম ক্লোরিন গ্যাসে কতটি অণু থাকে, 35.5 গ্রাম ক্লোরিন গ্যাসে কতটি অণু থাকে। সো এই প্রশ্নগুলো একদম সহজ, কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া করতে গেলে ভরকায় যাই, এবং এই প্রশ্নগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও আসে। সো এই 4টা প্রশ্নের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাতে থাকো। আমাদের নেক্সট প্রশ্ন যে 5 নাম্বার প্রশ্ন, যে প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম অ্যামোনিয়াম এর আয়তন, অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়ার আয়তন প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থা মানে কোন অবস্থা বোঝাচ্ছে, প্রমাণ অবস্থা বোঝাচ্ছে আমাদের STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার আমাদের কত আয়তন থাকে, V হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারের জন্য আমাদের STPতে মাথায় রাখতে হবে, STPতে V সমান হচ্ছে 22.4 লিটার, STPতে V সমান 22.4 লিটার। অ্যামোনিয়া 1.7 গ্রাম অ্যামোনিয়া বলা আছে, অ্যামোনিয়া মানে আমরা জানি NH3, NH3 ভর হচ্ছে নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের একটার 1, তিনটার কত 3, দ্যাট মিনস 17 গ্রামে আমাদের কতটুকু থাকে, 17 গ্রামে থাকে আমাদের 22.4 লিটার। এখানে আমরা কত গ্রাম বলেছি 1.7 গ্রাম, তার মানে দেখো এটার 10 ভাগ, এটা 10 ভাগের 1 ভাগ, তাই না, সহজ হিসাব, আমরা খুব সহজেই এই জিনিসগুলো হিসাব করবো। 22.4 ভাগ হচ্ছে 17, 22.4 ভাগ হচ্ছে 17, আর 1.7 উপরে গুণাকার হবে হইলো 1.7, কারণ 1.7 দিয়ে 17কে ভাগ করলে কত আসে 10 আসে, 1.7 দিয়ে 17কে ভাগ করলে 10 আসে, 10 দিয়ে 22.4কে ভাগ করলে কি আসে 2.24। এই জিনিসগুলো করা কি আমাদের কোনো কঠিন ব্যাপার, কঠিন লাগছে টিল নাও, আমরা হচ্ছে যে 19 মিনিট আছে ভিডিওর, কারো কাছে কঠিন লেগেছে পর্যন্ত কোনো ব্যাপার, এগুলা একটাও কঠিন কোনো টপিকস না, এগুলো একদম সহজ টপিক। তো তোমাদের 5 নম্বর যে প্রশ্নটা তোমাদের কাছে, যে প্রমাণ অবস্থায় 5 নম্বর
প্রশ্ন হচ্ছে প্রমাণ অবস্থায় তোমরা আমাকে 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন বলো। প্রমাণ অবস্থায় 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন, প্রমাণ অবস্থায় 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন তোমরা আমাকে বলবে। ওকে, আরেকটা হোমওয়ার্ক দিই, মানে এটার প্রেক্ষাপটেই আরেকটা প্রশ্ন তোমাদের দিই, সেটা হচ্ছে যে তোমরা প্রমাণ অবস্থায় আমাকে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন বলবে। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন, তার মানে আমাদের 6টা প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক। প্রত্যেকটা উত্তর পজ করে কমেন্টে জানাবে, বা একসাথে একটা খাতায় লিখে রাখতে পারো, খাতায় লিখে অ্যান্সারগুলো সব তোমরা হচ্ছে যে ব্যাটেন্স অফ বায়োলজি গ্রুপে পোস্ট করে দিতে পারো, ভিডিও লিঙ্ক সহ সবগুলো প্রশ্ন অ্যান্সার সহ। আচ্ছা, তো এরপর আসো 6 নম্বর প্রশ্ন। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 1500 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাস প্রয়োজন? তার মানে আমাদের হাইড্রোজেন গ্যাস কত লিটার প্রয়োজন এইটা আমাদের চেয়েছে। এবার আমরা এই সকল ম্যাথ করার আগে প্রথমে অবশ্যই সমীকরণটা লিখে নেব এবং সমীকরণ সমতা করব। তো আমরা জানি নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে কী তৈরি করে? অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, এবং এই অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে 3টে, এখানে হাইড্রোজেন আছে 2টা, দ্যাটস ওয়াই আমাদের এখানে কত দিতে হবে? এখানে 2 দিতে হবে। এখানে 2 দিলে হাইড্রোজেন হয়ে গেল 6টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, তার মানে এখানে 3 দিতে হবে। তার মানে N2 + 3H2 2NH3, নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন মিলে 2 অণু অ্যামোনিয়া তৈরি করে। তাহলে আমি এখান থেকে কিছু জিনিস এই ম্যাথগুলো আমরা যখন করব আমরা অনুপাত আকারে করব। কী আকারে চিন্তা করবো? এগুলো অনুপাত আকারে চিন্তা করব। তবে নাইট্রোজেন তাহলে এখানে কয় মোল আছে? 1 মোল রয়েছে। হাইড্রোজেন কয় মোল আছে? 3 মোল রয়েছে। অ্যামোনিয়া আমাদের কয় মোল আছে? অ্যামোনিয়া আছে আমাদের 2 মোল রয়েছে। তার মানে এখানে অনুপাত যদি করি তার মানে এ পাশে 1:3 আমরা 1 মোল/3 মোল ব্যবহার করে 2 মোল কিছু উৎপাদ করতে পারছি। তো আমাদের এখানে কত লিটার নাইট্রোজেন গ্যাসের কথা বলা আছে? 1500 লিটার নাইট্রোজেন গ্যাসের কথা বলা আছে। কত লিটার নাইট্রোজেন গ্যাসের কথা বলা আছে? 1500 লিটার। এই 1500 লিটার কত মোলকে আমাদের হচ্ছে যে কত মোল বোঝাচ্ছে? যে 1 মোল, এই 1 মোল আমাদের নাইট্রোজেন গ্যাস থাকে যেটা, তার বদলে এখানে 1500 লিটার আছে। তাহলে এখানে যে 3 মোল হাইড্রোজেন গ্যাস থাকার কথা, তার বদলে কত লিটার হাইড্রোজেন গ্যাস থাকবে? তার বদলে হাইড্রোজেন গ্যাস থাকবে 3 × 1500 লিটার, তার মানে কি 4500 লিটার। অ্যান্সার হবে আমাদের কত? 4500 লিটার। এখন যদি তোমার কনফিউশন জাগে যেটা 4500 লিটার হবে না, সো দেন তুমি ট্রেডিশনাল ওয়েতে ম্যাথটা করো, ম্যাথটা করে দেখো, ট্রেডিশনাল ওয়েতে ম্যাথেও সেম অ্যান্সার আসবে। যেহেতু আমরা অ্যাডমিশন টেস্টে পড়ছি, আমাদের অনেক কিছু শর্টকাট করে পড়তে হবে। তো এই ম্যাথগুলো যখন আমরা করবো, আমরা এরকম অনুপাত হিসাব চিন্তা করবো, যেটা 1 অনুপাত রয়েছে, তার এই 1 অনুপাতের আয়তন 1500 লিটার। সো 3 আয়তন যদি থাকে বা 3 অনুপাত যদি থাকে, 3 অনুপাত হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 3 অনুপাত হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে 3 × 1500 লিটার। কারণ কি? এটা 1-এর ভর, 1-এর আয়তন, মানে 1 মোলের আয়তন। তার মানে 3 মোল থাকলে তার আয়তন কী হবে? 3 গুণ হবে, 4500 লিটার। এখন তোমার মনে যদি কারো মনে কনফিউশন থাকে, যাও এখনই হচ্ছে তোমরা তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করে অ্যান্সার বের করে নাও। তো তোমাদের কাছে আমার এখানে প্রশ্ন, বা আমাদের 7 নাম্বার যে হোমওয়ার্ক তোমাদের কাছে আমার 7 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে যে আমরা তো 1500 লিটার নাইট্রোজেন গ্যাস ব্যবহার করলে কতটুকু হচ্ছে হাইড্রোজেন গ্যাস আমরা হচ্ছে যে প্রয়োজন সেটা জেনেছি। আমাদের হচ্ছে যে কত লিটার অ্যামোনিয়া তৈরি হয় এখান থেকে, কত লিটার অ্যামোনিয়া NH3 তৈরি হয়, এখান থেকে তুমি কত লিটার অ্যামোনিয়া পাবে সেটা আমাকে বের করে 7 নাম্বার অ্যান্সার জানো। তো আমি এই দুইটা জানি, যেহেতু এই তিন নাম্বারটা আমি বের করতে পারবো। সো কমেন্টে জানো। নেক্সট প্রশ্ন, 100 লিটার নাইট্রিক অক্সাইড তৈরি করতে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার অক্সিজেন প্রয়োজন হয়? তার মানে হচ্ছে অ্যামোনিয়া এবং অক্সিজেন ব্যবহার করে আমরা নাইট্রিক অক্সাইড প্রস্তুত করব। অ্যামোনিয়া প্লাস অক্সিজেন মিলে কি তৈরি হবে? নাইট্রিক অক্সাইড প্লাস পানি তৈরি হবে। এই যে বিক্রিয়াটা রয়েছে, এই বিক্রিয়াটা একটু দুষ্টু বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে সমাধান করতে আমাদের একটু কষ্ট হয়। সো এই সমাধান করার কষ্টের জন্য আমরা এটাকে একটু মনে রাখার চেষ্টা করব, বা আমরা এটাকে সমাধান করেও দেখতে পাই। সো যেহেতু তুমি একজন অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী, তোমার এই ম্যাথগুলো, ছোটো ছোটো ম্যাথগুলো সমাধানটা একটু মনে রাখা উচিত। মনে না রাখলে তুমি এই জিনিস পরীক্ষা হলে বসে বসে সমাধান করতে গেলে তোমার দিন শেষ হয়ে যাবে। তো মনে রাখবা যে ফার্স্টে একটা 4, 4, এবার এখানে হচ্ছে যে একটা 5, 4, 5, আর এখানে 4, 6, ঠিক আছে। এবার হচ্ছে যে তুমি মিলিয়ে দেখো, যদি তোমার এখনও কনফিউশন থাকে তাহলে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে 12টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 12টা। এখানে নাইট্রোজেন কয়টা আছে? 4টা। এখানে নাইট্রোজেন 4টা। অক্সিজেন কয়টা? এখানে 4 আর 6 10। এখানে অক্সিজেন 10টা রয়েছে। তো তাহলে এখানে অনুপাতটা কত? এখানে অনুপাতটা দেখো আমাদের 4 অনুপাত 5,
4:5। নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের 4 মোল। এই যে নাইট্রিক অক্সাইড 4 মোল, এখানে বলছে যে নাইট্রিক অক্সাইড থেকে 100 লিটার প্রস্তুত করে, তার মানে এখানে 4 যদি আমি ধরি যে 4 অনুপাত হচ্ছে সমান কত, বা 4 মোল সমান আমাদের এখানে 100 লিটার আমি প্রস্তুত করি। 4 মোলের যে সমানুপাতিক আয়তন, সেই সমানুপাতিক আয়তন অনুযায়ী আমি 100 লিটার প্রস্তুত করি। তাহলে 1 যদি হয়, এখান থেকে আমি 1 মোলের সমানুপাতিক আয়তনের জন্য কত বের করতে পারি, 100 ভাগ হচ্ছে যে আমাদের 4 কত, 25। 100 ভাগ 4 কত, 25। এখন এই 25, তাহলে অ্যামোনিয়া কতটুকু দরকার হবে, 4 × 25 লিটার, তার মানে কত, 100 লিটার। এটা কতটুকু বের হবে, এটা বের হবে হচ্ছে আমাদের 5 × 25 লিটার, তার মানে আমাদের কত, আমাদের 125 লিটার। যাদের সন্দেহ হচ্ছে যে না ভাইয়া কী বলতেছে উল্টাপাল্টা কথা, তারা অবশ্যই হচ্ছে যে করে দেখো, তোমাদের যে ট্রেডিশনাল সিস্টেম আছে করে দেখো অ্যান্সার বের হয় কিনা। সো তাহলে আমরা কিন্তু বের করে পেয়েছি। নিচের অংশটা হয়তো দেখা যাচ্ছে না, সো নিচের অংশটা দেখতে পাচ্ছ না, এই যে দেখে নাও যে আমাদের কি, যে এসটিপিতে 100 লিটার প্রস্তুত করার জন্য আমরা যে বের করলাম, এটা আমাদের তাহলে 4 মোল লাগছে, এটা আমাদের 5 মোল লাগবে, এখানে 4 মোল NO লাগবে। সো যেহেতু এখানে 4 মোল NO লাগবে, তো আমি এখানে কী হিসাব করে নিয়েছি যে 4 মোল পরিমাণ কত দেওয়া আছে, 100 লিটার দেওয়া আছে এখানে। তাহলে 1 মোলের পরিমাণে বা 1 মোলের সমানুপাতিক আয়তন কত হবে, 25 লিটার। সো এখানে দেওয়া আছে কত, 4, তাহলে কত, 4 × 25, 5 × 25 বের হয়ে গেছে আমাদের অ্যান্সার। সো এই ম্যাথ যদি আসে, কারো কখনো পরীক্ষার মধ্যে আর ভুল হবে ইনশাল্লাহ, কারো কখনো আর এই ম্যাথ ভুল হবে না। সো আমরা নেক্সট ম্যাথগুলো দেখি এবং নেক্সট ম্যাথগুলো প্র্যাকটিস করি। তো যারা এ পর্যন্ত আমাদের এখন উত্তর দাওনি, তারা এখনই ভিডিও পজ করে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো উত্তর দাও, কারণ প্রশ্ন উত্তর না দিলে তোমার প্র্যাকটিস সেশন এখানে হচ্ছে না। আমাদের নেক্সট যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 10⁴ লিটার মিথেন গ্যাস আছে, এতে কত মোল মিথেন গ্যাস আছে। যে আয়তন দেওয়া আছে সেখান থেকে মোল সংখ্যা বের করতে বলেছে। আয়তন থেকে মোল সংখ্যা বের করতে বলেছে, আমরা জানি যে 22.4 লিটার এই 1 মোল হয়। 22.4 লিটারে কী হয়, 1 মোল হয়। সো এখানে ফাঁকা জায়গা আছে, আমি এখানেই করছি, এটার উত্তরটা উপরে লিখে দিব যে আমাদের 22.4 লিটারে কয় মোল হয়, 1 মোল হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কতটুকু আছে, 10⁴। তার মানে 10⁴ মানে কি, একের পর কয়টা শূন্য, 4টা শূন্য। এখানে কত মোল বিদ্যমান সেটা আমি বের করতে চাচ্ছি। বের করতে চাইলে আমার কী করতে হবে, ভাগ করতে হবে, ভাগের টেকনিকে যেতে হবে। সো ভাগের টেকনিকে গেলে উপরে হচ্ছে যে এই 4টা শূন্য থাকবে আর নিচে 22.4 থাকবে। এখন এটা করলেই তোমার বের হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া যে আমি তো এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, এটা একটু বার্নিং একটা প্রশ্ন। এখন ক্যালকুলেটর ছাড়া তুমি এটা দুইভাবে করতে পারো। প্রথম কথা, তুমি এই যে মানটা রয়েছে এই মানটাকে শুধু 22 দিয়ে ভাগ করতে পারো। যে মানটা রয়েছে সেটা কত দিয়ে ভাগ করবে, শুধুমাত্র 22 দিয়ে ভাগ করবে এই মানটিকে শুধু 22 দিয়ে ভাগ করতে পারো, 0.4 বাদ দিয়ে তুমি হিসাব করতে পারো। বা আরেকটু টেকনিক্যালি করতে পারো যে উপরে 10 দিয়ে গুণ দিতে পারো, নিচে 10 দিয়ে গুণ দিতে পারো। উপরে নিচে 10 দিয়ে গুণ দিলে কি হবে, যে আমাদের কিন্তু আর দশমিকের ব্যাপারটা থাকছে না। তার মানে এখানে চলে আসবে 224 ভাগ কত, 1-এর পর 4টা শূন্য ছিল, আরেকটা 10 দেয় 5টা শূন্য হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে ভাগ করব। ভাগ করতে গেলে যেহেতু আমাদের 224 রয়েছে, 224কে আমি 4 দিয়ে যদি গুণ দিই, 224কে আমি 4 দিয়ে গুণ দিলে আমার মান কত আসবে, 224 × 4। একবারে অ্যাডমিশন টেস্টে আমরা হাত কাঁপাকাঁপি সিচুয়েশনে থাকি, বেশি মাথায় খেলাইতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। দ্যাটস আমি একটু করে করে দেখবো, ঠিক আছে? একটু করে করে দেখলে কত আসবে, 4 × 4 = 16, 6 হাতে আছে 1, 4 × 2 = 8 আর 1 9, 4 × 2 = 8, 896। তো 896 মানে কত, 4। এখন এখানে কত বাকি থাকে, এখানে বাকি থাকে হচ্ছে 1000 থেকে 896 বিয়োগ দিলে বাকি থাকে হচ্ছে 104 বাকি থাকে আমাদের, তাই তো? আমাদের বাকি থাকে এখানে হচ্ছে যে 104 শূন্য। সো 104 শূন্য যখন আমার আসে তখন আমি চিন্তা করে দেখবো যে আমি এটাকে 5 দিয়ে গুণ দিতে পারি কিনা। আমি যদি 224কে 5 দিয়ে গুণ দিই তখন আমাদের কত আসবে, 4 5 20 শূন্য, হাতে আছে 2, তারপর 5 2 × 10 আর 2, 5 2 × 10 আর 2 12 আসে, 12 2 বসাতে পারবো, হাতে 1 রয়ে যায়। আর হচ্ছে 5 2 × 10 আর 1 11, মানে 1120 চলে আসে। বাট এখানে তো কত আছে আমাদের, 1040 আছে। তার মিনস আমি 5 বসাতে পারবো না, আমার আবার 4 বসাতে হবে। 4 বসালে আমার আবার 896 আসবে। সো 896 আসলে এখানে এখন কত বাকি থাকে, এখানে হচ্ছে আমাদের বাকি থাকে হচ্ছে 10 থেকে 6 বাদ দিলে 4 আর 1 আমি এখানে এক্সট্রা নিয়েছি। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের এখানে 8 9 9 + 1 মিলে 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে যে 4 থাকে আর কত থাকবে, আর হচ্ছে এই যে 1 আছে, এই 1 এসে 8-এর সাথে 9, 144, ঠিক আছে?
তাহলে আমাদের হচ্ছে যে 144 বাকি থাকে, নিচে আমি 0 দিলাম। 144 নিচে আমি যদি 0 দেই তখন আমাদের কত চলে আসে, যে এখন 224কে কি তুমি 5 দিয়ে গুণ দিতে পারবে? হ্যাঁ, 1020 আসে। এর সাথে কি আমি একে 6 দিয়ে গুণ দিতে পারবো? যে আমি যদি 6 দিয়ে গুণ দিই দ্যাট মিনস আরও 224 অ্যাড হবে, তার মানে কত? 1344। এখানে আমাদের 1344 আছে, তাই না? সো 1344-এর চেয়ে বড় সংখ্যা আছে, সো আমি এটাকে 6 দিয়ে গুণ দিতে পারি। 6 দিয়ে গুণ দিলে কত আসবে আমাদের? 1344 আসবে। 1344 বিয়োগ করলে আমাদের কত আসে? বিয়োগ করলে আমাদের 96 আর থাকে এখানে। তো এখন হচ্ছে যে আর তো নেই, তার মানে সামনে গেলে আমার কি দিতে হবে? সামনে গেলে আমাদের 0 দিতে হবে। 0 দেওয়া মানে দশমিক চলে আসছে, তার মানে আমাদের এই যে মানটা, এই মানটা আসবে আমাদের কত? এই মানটা আসবে আমাদের 446 দশমিক সামথিং আসবে। তো তুমি খুলে দেখো, ক্যালকুলেটার করে দেখো, যেভাবেই দেখো মান এভাবে আসবে। এখন কথা, ভাই এটা তো আমি হচ্ছে যে পারি, বা আমি তো জানি, ছোটোবেলায় পড়ছি, ক্লাস 3 এর জিনিস, 1-2 এর জিনিস, শিখাচ্ছেন কেন আপনি? কারণ শেখাচ্ছি বা বলছি কারণ অ্যাডমিশন টেস্টে আমাদের থট ব্লক হয়ে যায়, আমরা এই সিম্পল ব্যাপারগুলো করতে গিয়ে ভুল করি। এই যে তুমি ধরো 224-কে 5 দিয়ে মাথার মধ্যে গুণ দিতে যাবা, ব্রেইনে খেলাতে যাবা, তুমি এই জায়গায় আটকে যাবা। তো দ্যাটস ওয়াই অ্যাডমিশন টেস্টে কী করবে? একটু ভেঙে ভেঙে করবা, কারণ এই ম্যাথগুলো তুমি সবার লাস্টে করবা, টাইম রাখবা ম্যাথগুলো করার জন্য। এবার আসা যাক 95% ক্যালসিয়াম কার্বনেট। এই যে 95% পার্সেন্টেজ যে লেখা থাকে, এই পার্সেন্টেজের মানে কি শতকরা? এই পার্সেন্টেজের মানে হচ্ছে যে এত পার্সেন্ট, 95% আমাদের কি? 95% হচ্ছে W/V, 95% W/V, দ্যাট মিনস আমাদের 95% W/V বুঝাচ্ছে, বুঝায় নর্মালি। কিন্তু এখানে 95% ক্যালসিয়াম কার্বনেট বলতে আমাদের এখানে কি বুঝিয়েছে? যে চুনা পাথরে 95 গ্রাম 95% ক্যালসিয়াম কার্বনেট। এই জায়গায় যদি কখনো উল্লেখ না থাকে তখন W/V না W/W, এটা নিয়ে আমাদের একটা সমস্যা হয়। সো এখানে দেখো চুনাপাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। তো চুনাপাথরে আমাদের ক্যালসিয়াম কার্বনেট থাকার কথাই কত ছিল? চুনাপাথর মানেই তো ক্যালসিয়াম কার্বনেট, 100% থাকার কথা ছিল, তার মানে এখানে 95% বুঝিয়ে, দ্যাট মিনস মানে ভেজাল ইন্ডিকেট করছে। ভেজাল ইন্ডিকেট করছে মানে কি? এখানে W/W হবে, তার মানে হচ্ছে যে আমাদের 100 গ্রামে আমাদের হচ্ছে চুনাপাথর কতটুকু আছে? 95 গ্রাম চুনাপাথর রয়েছে। সো আমরা হচ্ছে যে এখানে আমরা কাজ করবো 160 গ্রাম নিয়ে। 160 গ্রামে তেলে কতটুকু রয়েছে? 160 গ্রামে তেলে রয়েছে 95 ভাগ 100 ইন্টু হচ্ছে 160। এখন হচ্ছে বিয়োগ ভাগ করলে কত আসে? যদি তুমি হচ্ছে যে দুইটাকে 20 দিয়ে ভাগ করো তাহলে এখানে আসবে 5, এখানে আসবে কত? 8। এই 5কে 95 দিয়ে ভাগ করলে কত আসবে? 19 আসবে। 19 ইন্টু 8 কত হবে? 19 ইন্টু 8 কত হবে? 19 ইন্টু 8 হবে 152, 152 গ্রাম। তার মানে আমাদের হচ্ছে যে এই যে ক্যালসিয়াম নিয়ে আমি যে চুনাপাথর নিয়ে কাজ করি 160 গ্রাম, এই 160 গ্রাম মানে কত? 152 গ্রাম। এখন বললো ভাইয়া 19 আর 8 আমি গুণ করে 152 কীভাবে বের করব? এটাও কি আমি হচ্ছে যে হিসাব করে বের করবো? করো, পরীক্ষার অনেক সময় থট ব্লক হয়ে যায়, করো, নাহলে চিন্তা করবে 8-এর নামতে চিন্তা করবা। আর 8কে 10 দিয়ে গুণ করলে আসে 80, 20 দিয়ে গুণ করলে আসে কত? 160। 160 থেকে একটা 8 কমবে, মানে 19 আছে না, তার মানে 160 থেকে একটা -8 কত? 152, ঠিক আছে? তো 152 গ্রাম নিয়ে আমরা কাজ করছি, তার মানে 152 গ্রাম চুনাপাথর যে রয়েছে সেই চুনাপাথরকে দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত মিলিলিটার বা কত আয়তন আমি কি পাবো? আমি কার্বন ডাইঅক্সাইড পাবো। তো এইরকম আয়তন যখন আমাকে বের করতে বলবে, যখন আয়তন বের করতে বলবে, এই ম্যাথগুলো করার সময় আমরা কি করব? আয়তন বের করতে বললে আমরা আদর্শ আয়তন লিখব প্রথমে। আদর্শ আয়তন ইনটু আমরা যে চুনাপাথর রয়েছে, চুনাপাথরের ভেজাল মুক্ত ভর, ভেজাল ছাড়া যে ভর রয়েছে, যে আমাদের 95% দিয়ে আমরা বের করেছি না, ভেজাল মুক্ত ভর গুণ দিব ডিভাইডেড বাই 100। তো এখন হচ্ছে যে আমরা আদর্শ আয়তন কত? আমাদের আদর্শ আয়তন আমরা জানি যে 22.4 লিটার, 22.4 লিটার। ভেজাল মুক্ত ভর আমরা বের করেছি 152, আর এখানে কি রয়েছে? এখানে রয়েছে 100 রয়েছে। এখন তাহলে তুমি এটাকে কিভাবে গুণ করবে বা এটার মান তুমি কিভাবে বের করবে? সহজ হিসাব, 100কে 152 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে? 1.52 আসে। এই যে 1.52 আসলো, তা এখন এই 1.52 এবং হচ্ছে 22.4 মধ্যে তুমি গুণ করতে চাও, 22.4 এবং 1.52 এর মধ্যে তুমি গুণ করতে চাও। এখন তুমি ট্রেডিশনাল সিস্টেমে গুণ করতে পারো, যে 22.4 ইন্টু 1.52 তুমি গুণে যেতে পারো, 22.4 ইন্টু 1.52। তুমি যদি ট্রেডিশনাল ওয়েতে গুণ করতে চাও, যে 22.4 ইন্টু 1.52, তো তোমার জন্য দশমিক সহ গুণ করা যেহেতু কষ্টকর একটা ব্যাপার, তুমি যা করতে পারো যে দশমিকগুলো উঠাই দিতে পারো, যে 224 আর 1.52 এই দুইটার গুণ করতে পারো। 224 ইন্টু 1.52 এর গুণ করে তারপর কি করতে পারো দেখি, দুইটা টেকনিকই আমরা দেখব। যে এইটা করলে কি হবে? 4 দুগুণা 8,
2 দুগুণা 4, 2 দুগুণা 4 গুণ 5, তারপর কত 5 দুগুণা 4 5 20, শূন্য। মানে অঙ্কে যদি ভুল করি তাহলে ওইটা নিয়ে ট্রল হয়ে যাবে, এই জন্য একটু ভয় করে অঙ্কর হচ্ছে যে গুণটুন করতে, আর হচ্ছে অনেক দিন ধরে সব গুণটুন করি না, ভুল হইতেই পারে। আচ্ছা, তো ট্রল করে না কেউ ভুল হইলে। তাহলে 4 5 20, 20 হাতে আছে 2, এখানে কত আছে, এখানে 5 দুগুণা 10 আর 2 12, 2 হাতে 1, 5 দুগুণা 10 আর হাতে 1 ছিল 11। তারপর হচ্ছে যে কত আসে, 1 দিয়ে গুণ করলে তো আসে 4 2 2, তাহলে কত আসে, এখানে 8 আসছে, এখানে 4 আসছে, 4 8 10 আর 4 দুগুণা 8 আর 2 10, 10-এর শূন্য হাতে 1 রয়েছে, 1 2 3 আর 1 4 আছে, আর এখানে 3 রয়েছে, 34048। এখন কথা ভাই, এত বড় মান আসছে, এই মানটা থেকে আমি কিভাবে, আমার তো এখানে দশমিক ছিল, তাহলে এখন তুমি চিন্তা করো যে তুমি এখান থেকে কত ঘর আগের দশমিক উঠানো শুরু করছো। এখান থেকে তুমি 1 ঘর আগে দশমিক ছিল, সেটাকে তুমি উঠায় ফেলছো, তার মানে একটা হাতে নিলা। এখানে তুমি কয় ঘর আগে দশমিক ছিল, এই 1 2 2 ঘর আগে দশমিক ছিল, তার মানে 1 2 3, 3টা দশমিক আমরা বাইপাস করছি। যেহেতু আমরা 3টা দশমিক বাইপাস করছি, তাহলে আমরা এখান থেকেও 1 2 3, 3টে সংখ্যা পর আমরা একটা দশমিক দিব। তাহলে এবার দেখো অ্যান্সার মিলাই, দেখো অ্যান্সার একদম খাপে খাপ মিলে গিয়েছে অ্যান্সার। ঠিক আছে, আমাদের 34.048 আমাদের অ্যান্সার বের হয়ে গেল। তাহলে আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়া এই প্রশ্নগুলোর অ্যান্সার একদম খুব সহজে বের করতে পারছি, 34.048। ঠিক আছে, সো এখন থেকে তোমরা ম্যাথমেটিক্স করতে গেলে ক্যালকুলেটর যত কম ব্যবহার করা যায় সেটা চেষ্টা করো, কারণ ক্যালকুলেটর ব্যাপারটা কিন্তু তোমাদের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য খুবই টক্সিক হয়ে যাচ্ছে। সো ক্যালকুলেটর কত কম ব্যবহার করা যায়, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন, এমনকি বুয়েটেও জন্য ক্যালকুলেটর কম ব্যবহার করে তুমি কতটুকু মান বের করতে পারো। অনেক মান তুমি বের করতে পারবে না, সো যতটুকু পর্যন্ত তুমি ক্যালকুলেটর ইউজ না করে পারো, নিজেকে এরকম একটা মেন্টাল প্রিপারেশনের মধ্যে নিতে হবে। সো তাহলে আমাদের বের হয়ে গেল। বা এটাকে তুমি এভাবেও চিন্তা করতে পারো, খেয়াল করে দেখো যে আমাদের 22.4 ইন্টু তুমি কত 1.52 দিয়ে গুণ করছো। এখন তুমি চিন্তা করো যে তুমি জাস্ট 1 দিয়ে গুণ করছো 22.4কে, তাহলে কত আসবে, আসবে 22.4। তো আমি চিন্তা করো যে 22.4কে তুমি 1 দিয়ে গুণ করছো 1.52, তার মানে 0.52 রয়ে গেছে না, তুমি এই 0.5 দিয়ে গুণ করলে, 0.5 দিয়ে গুণ করলে কত আসবে, আসবে 11.2 আসবে, তার মানে মান কত আসবে 33.6। তোমার এই যে 52 রয়ে গেছে না, এই 52 এর জন্য কি মান একটু বাড়বে, তার মানে কি 33.6 প্লাস। তো এখন দেখো আমাদের আসল মান কত আসছে 34.048, 36.6 প্লাস যে মান সেটা হচ্ছে আমাদের আসল মান 34.048। এখন যদি তুমি এত ওই যে আমরা গুণটা করলাম সেটা যদি করতে না চাও, এটা করেও দেখতে পারো যে আশেপাশে কোনো মান আছে না। এখন তুমি দেখলে যে একটা মান দেওয়া আছে 33, আরেকটা মান দেওয়া আছে 34, তাহলে তোমার অ্যান্সার কী হবে, আরেকটা দেওয়া আছে 36, আরেকটা দেওয়া আছে 38, তাহলে তোমার অ্যান্সার কী হবে, তোমার অ্যান্সার হবে 34 যেটা আছে সেটা হবে তোমার অ্যান্সার। কেন তোমার, কারণ কি তুমি 33.6 প্লাস লিখেছো, এবং প্লাস মানে কিন্তু অনেক বেশি না, কারণ কি তুমি 0.02 গুণ দাও নেই। 0.02 গুণের জন্য কি অনেক বড় কোনো মান আসবে, অনেক বড় না, ছোটো মানই আসবে। ওকে, সো তাহলে আমরা এই ম্যাথটা আমরা বুঝে গেলাম যে আমরা কিভাবে বের করব। তো তোমাদের কাছে যে ম্যাথটা দিব করতে সেটা হচ্ছে তোমরা এই সেম ম্যাথটা করবে। আমরা 7W করেছি, 8W দেইনি। আচ্ছা, তোমাদের একটা 8W মানে 8 নাম্বার একটা হোমওয়ার্ক দিই। 8 নাম্বার একটা হোমওয়ার্ক হচ্ছে যে এখানে আমরা মিথেন গ্যাসের জন্য বের করছি 10⁴ লিটার মিথেন গ্যাস। তুমি জাস্ট এইটা 10⁴ লিটার আছে, তো তুমি হচ্ছে যে এটা 10⁻² লিটার 10⁻² লিটার মিথেন গ্যাসের জন্য আমাদের কত মোল হবে সেটা বের করবে 8W। 9-এর যে W বা 9 নম্বর যে ওয়ার্ক তোমাদের জন্য সেটা হচ্ছে এখানে 160 লিটার চুনাপাথরের কথা বলা আছে। তুমি এইটা বের করবে হচ্ছে 260 গ্রাম, 160 গ্রাম আছে, 260 গ্রাম চুনাপাথরের জন্য বের করবে। চুনাপাথরের জন্য বের করে কমেন্টে অ্যান্সারটা জানাবে আমাকে। ওকে, এবার আসো আমরা নিচের গুলায় যাই। 10 এবং 11-র মধ্যে বলা আছে যে 500 মিলিলিটার ডেসিমোলার। আমরা জানি ডেসিমোলার মানে কত, 0.1 মোলার। 0.1 মোলারকে আমরা কি বলি, ডেসিমোলার। সেমিমোলার আমরা কত বলবো, 0.5 মোলার হলে আমরা সেমিমোলার বলবো। মোলার কত বলবো, 1 মোলার হলে মোলার বলবো। ঠিক আছে, তো এই যে 0.1 ডেসিমোলার রয়েছে, 500 মিটার হয়ে গেছে না, মিলিলিটারটা কেমনভাবে দিছি, 500 মিলিলিটার ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট রয়েছে। তো আমাদের এমন যখন হচ্ছে যে আমাদের আয়তন এবং মোলারিটি দুইটা দিয়ে আমাদের যখন হচ্ছে ভর জানতে চাবে, তখন আমাদের ভর ইজিক্যাল টু হবে আয়তন ইন্টু মোলারিটি ইন্টু যে যৌগটা, সেই যৌগটার আণবিক ভর, গ্রাম আণবিক ভর। ঠিক আছে, তো এখন
আয়ন লিখে ফেলছি না, আয়তন হবে। ওকে, এবার আসো যে আয়তন, এবং এগুলোকে সবগুলোকে আমার কিসে নিতে হবে? অবশ্যই সব কিছুকে আমাদের এসআই একক, স্ট্যান্ডার্ড এককে নিতে হবে। 500 মিলিলিটার রাখবো না, আমি এটাকে কী করবো? 0.5 লিটারে কনভার্ট হয়ে গেল না। মোলারিটি 0.01 রয়েছে, 0.01 আমাদের একক ব্যবহার করার দরকার নেই। আণবিক ভর সোডিয়াম কার্বনেটের আমরা জানি একটা সোডিয়ামের 23, তাহলে দুইটা সোডিয়ামের কত? আমাদের দুইটা সোডিয়ামের 23 + 23 মানে 46। একটা কার্বনের কত? একটা কার্বনের 12। যে অক্সিজেনগুলো রয়েছে, একটা অক্সিজেনের জারণ মান কত? একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত? একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে তিনটা অক্সিজেনের পারমাণবিক ভর কত? তিনটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 48। তাহলে 48 × 12 + 46 মানে কত হচ্ছে? যে আমাদের 60 আর 46, 60 and 46 মিলে কত হচ্ছে? 106। তার মানে 106। এখন তুমি তো আবার চিল্লাপাল্লা শুরু করবা যে ভাইয়া 0.5 × 0.01 ইন্টু হচ্ছে 106, এটা কিভাবে করব? ঠিক আছে, এখন হচ্ছে যে এটা আমরা কিভাবে করব? যে দুইটা করে করো। ধরো 106 × 0.101 দুইটা মিলে কি হবে? 10⁶ হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে 0.1 আছে, 0.1 রয়েছে, 0.1 মানে কি? 1/10 তো। সো 106কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 10.6 আসবে। এটা করা শেষ। এখন এই 10.6কে তুমি হচ্ছে 0.5 দিয়ে গুণ করো। এখন 0.5 মানে কি? 0.5 মানে হাফ, 1/2। 10.6কে 1/2 দিয়ে গুণ করলে অ্যান্সার কত আসবে? 5.3। তাহলে এখানে অ্যান্সার কত আমাদের? এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 5.3 গ্রাম। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা সেম 500 মিলিলিটার ডেসিমোলার সোডিয়াম কার্বনেটের জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড করবা। তাহলে তোমাদের হচ্ছে যে 10 নাম্বার হোমওয়ার্ক। 10 নাম্বার হোমওয়ার্ক কি? 10 নাম্বার হোমওয়ার্ক আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড করবা। কত? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে যে আমাদের এই জিনিসটার জন্য করবা, যে কতটুকু? যে 500 মিলিলিটার 0.1 মোলারই আছে, বাট সোডিয়াম কার্বনেটের জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করবা। ওকে, তাহলে আমাদের যে কোনো কিছুর ভর যদি নির্ণয় করতে বলে, সেখানে আয়তন এবং মোলারিটি দেওয়া থাকে, তখন আমরা এই টেকনিকটা ফলো করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের 10% সোডিয়াম কার্বনেট। 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? তো এরকম যদি আমাকে প্রশ্নে কখনো থাকে যে এত পার্সেন্ট কোনো কিছুর মোলারিটি বের করতে বলে, তখন সোজা ভাষায় কীভাবে করবা? যে মোলারিটি সমান কি আসবে আমাদের? মোলারিটি সমান হচ্ছে 10x বাই আণবিক ভর। 10x বাই আণবিক ভর, যে জিনিসটা রয়েছে তার আণবিক ভর বা মোলার ভর যাই বলো, সেটা আমরা বের করব। তো 10x মানে কি? যত পার্সেন্টেজ বলা থাকবে, এই যে যত পার্সেন্ট তত x, তার মানে 10x। তার মানে কি? এখানে দেখা যাচ্ছে, এখানে লেখা, এখানে আবার লেখা দেখা যাচ্ছে না। ওকে, তো একটু ঢালু হয়ে আমরা দেখি। সো 10x আছে, তাই না? 10x মানে কি? 10 × 10, 10 × 10, আর কত? আণবিক ভর কত? 106। তার মানে কত? 100/106। 100/106 এর মান কত হবে? 100/106 এর মান আমাদের 0.9 প্লাস হবে, মানে 1 হবে না, 0.9 থেকে 1-এর মাঝখানে থাকবে, তাই তো? যেহেতু আমাদের 100/106, 106/106 1 হতো, তার মানে 100/106 আমাদের 0.9 প্লাস আসবে। কত আসবে এটার মান? এর মান আসবে 0.9 প্লাস, না 0.9 থেকে একটু বেশি, কিন্তু এটা কিন্তু 1 হবে না, আবার 1 হবে না কিন্তু 0.9 প্লাস মানে 0.9 থেকে 0.99 এর মধ্যে কোনো একটা মান হবে, 1 হবে না কিন্তু। সো তোমার পরীক্ষা হলে তুমি কখনোই দেখবে না যে তোমার পরীক্ষা হলে বলা থাকবে যে এইটা, এমনভাবে বলা থাকবে না কখনোই তোমার পরীক্ষার হলে যে 0.9 একটা আছে, 0.93 আছে, 0.94 আছে, এমন না। একটা থাকবে হয়তো 0.9, একটা থাকবে হয়তো 9, একটা থাকবে 90, একটা থাকবে 0.1, এমনভাবেই থাকবে। কারণ যে প্রশ্নকর্তা সেও জানে তোমার কাছে কি নেই, তোমার কাছে কোনো ক্যালকুলেটর নেই। তো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমরা সেম প্রশ্নই তোমাদের কাছে করবো যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের তাহলে হচ্ছে এটা 10 নাম্বার গিয়েছে, আমাদের তাহলে 11 নাম্বার যে হোমওয়ার্ক রয়েছে, মার্কারের কালিও হচ্ছে যে বেইমানি করছে, 11 নাম্বার যে হোমওয়ার্ক রয়েছে, 11 নাম্বার হোমওয়ার্ক আমাদের কি? 11 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে আমাদের 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত বের করো। 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত বের করো। সো আমাদের 11টা প্রশ্ন আমরা করে ফেলেছি, আমরা এখন নেক্সট প্রশ্নগুলোর দিকে যাব।
আমাদের নেক্সট প্রশ্নগুলো। তো নেক্সট প্রশ্ন আলোচনার আগে একটু বলে নিই ভিডিওটা আসলে কাদের জন্য করা হয়েছিল। ভিডিওটা আসলে করা হচ্ছে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট ব্যাচের জন্য। আজকে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট ব্যাচে ওদের সকালবেলা পরিমাণগত রসায়ন পড়াচ্ছিলাম। তো পরিমাণগত রসায়নের বইয়ের মধ্যে যে কিছু ছোটো ছোটো এমসিকিউ আছে সেগুলো ওদের দেখিয়ে দিয়েছি। এই ম্যাথগুলো দেখানোর সুযোগ হয়নি, সকালবেলা সময় চলে গেছে, নেট কানেকশনের প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওদের রেকর্ড করে ম্যাথগুলো দিয়ে দিচ্ছি যে তোমরা এই ম্যাথগুলো করো, কোনো প্রবলেম হলে আমাকে বলো। সো রেকর্ড করার সময় মনে হলো যে ম্যাথগুলো ইউটিউবে আপলোড দেওয়া যাক, কারণ হচ্ছে যে কেমিস্ট্রি ম্যাথ নিয়ে অনেকের সমস্যা হয়। সো নেক্সট থেকে অবশ্যই কোনো ম্যাথ আর সলভ দিচ্ছি না ফেসবুকে, এতটুকু নিশ্চিত থাকো। ইউটিউবে, কারণ হচ্ছে এটা একটা প্রাইভেট ব্যাচ, একটা পেইড ব্যাচের জিনিস, এটা যদি আমি অনলাইনে দিয়ে দিই তাহলে ওরা আসলে কেন আমাকে পেইড করবে। বাট এই ভিডিওটা আমি এজন্য দিচ্ছি যেন তোমরা ধরতে পারো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয়। সো আজকে আমি যেই স্টাইলে সলভ করে দেখালাম বা যেই ধাঁচটা শিখিয়ে দিলাম সেই ধাঁচ অ্যাপ্লাই করে কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্স কেমিস্ট্রি সলভ করতে খুব সহজেই পারবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক শেয়ার করতে হবে এবং লাইক দিতে হবে, কারণ হচ্ছে যে আমি আমার প্রাইভেট ব্যাচের কিছু তোমাদের দিচ্ছি তোমাদের উপকারের জন্য। সেখানে যদি তোমরা শেয়ার করো, তোমরা যদি লাইক না দাও, তাহলে আমি উৎসাহ পাবো না যে এই ব্যাপারগুলো তোমাদের মাঝখানে জানানোর জন্য। এবং যদি কেউ মেডিকেল অ্যাডমিশন টেস্টের ডেডিকেটেড সোল হও, অবশ্যই আমাদের প্রাইভেট ব্যাচগুলোয় ভর্তি হতে পারো। কারণ হচ্ছে যে আমরা যেহেতু প্রাইভেটলি পড়াই, নিশ্চয়ই আমরা কোচিং সেন্টার থেকে একটু বেশি কেয়ার দেওয়ার তোমাদের চেষ্টা করবো, এবং আমাদের ক্লাস সংখ্যা অনেক বেশি। অলরেডি আমরা 3rd মান্থ রান করছি। তো আমাদের কোর্সগুলোতে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ আমরা একসাথে মিলে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবো। আচ্ছা যাক, একটু প্রচারণা চালাতেই তো হয়, চালিয়ে নিলাম একটু মাঝখানে। সো আসো এবার যে মোল সংখ্যা নির্ণয় করতে বলেছে আমাদের, যে আমাদের এখানে দেওয়া আছে কি মোলারিটি দেওয়া রয়েছে এবং হচ্ছে আমাদের আয়তন দেওয়া রয়েছে। তো আমরা জানি যে মোলারিটি ইজ ইকুয়াল টু কি, আমরা জানি যে মোলারিটি ইজ ইকুয়াল টু মোল পার আয়তন, মোল পার আয়তন জানি আমরা। এখন যদি কখনো আমাকে মোল নির্ণয় করতে বলে, দ্যাট মিনস আমি মোল নির্ণয় করব কিভাবে? মোল নির্ণয় করার জন্য আমি এই দুইটা জিনিসই তো ইউজ করবো না, মোলারিটি ইউজ করব এবং আয়তন ব্যবহার করব। কারণ মোলারিটি এবং আয়তন ব্যবহার করলে আমার হচ্ছে যে আয়তনটাকে অবশ্যই লিটারে নিয়ে ব্যবহার করতে হবে, আয়তনটাকে অবশ্যই কিসে নিয়ে ব্যবহার করতে হবে? লিটারে নিয়ে ব্যবহার করতে হবে। এখন দেখো প্রথম যে প্রশ্ন দেওয়া আছে সেখানে আমাদের 0.20 মোলার বলা আছে, তার মানে মোলারিটি কত বলা আছে? 0.20 বলা আছে। আয়তন এখানে দেওয়া আছে 125 মিলিলিটার। আমরা জানি যে 125 মিলিলিটারকে লিটারে নিলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, এবং 1000 দিয়ে ভাগ দিলে আসবে 0.125। তাহলে কত আসছে? 0.125 লিটার আসবে। তাহলে 0.02 এবং 0.125 দুইটা গুণ দিলে আমাদের কত আসে? দুইটা গুণ দিলে তুমি ধরো হচ্ছে যে তুমি গুণ দিতে জানো না, তো তুমি গুণ দিতে চাচ্ছ না এভাবে যে দশমিকের গুণ কিভাবে দিবে, তো এভাবে গুণ দাও যে 125 ইন্টু হচ্ছে যে 20 কত আসবে? 125 ইন্টু 20 কত আসবে? এটা নর্মালি জানো যে এটা আসবে হচ্ছে 2500 আসবে, তাই না? যে কেন 2500 আসবে? তো 0 দিয়ে গুণ করলে 0 0 0, 2 যখন নিয়ে আসবে তুমি তখন কি আসবে? যে 2 নিয়ে আসলে হচ্ছে আসবে 250, তার মানে 2500 চলে আসছে। নিচের লেখাটা মোস্ট প্রবলি দেখা যায় না, সো আমরা 2500। তো 2500 যখন আসবে, যে আমাদের 125কে 20 দিয়ে গুণ করলে আমাদের 2500 আসছে, কত আসছে? 2500। এখানে চিন্তা করে দেখো আমরা কয় ঘর আগের দশমিকগুলোকে উইথড্র করেছি? 1 2 3 4 5, মোট 5 ঘর আগের দশমিক আমরা উইথড্র করে এরকম চিন্তাভাবনা এনেছি। তার মানে আমাদের 1 2 3 4 5 ঘর আগে একটা দশমিক দিতে আসবে। তার মানে অ্যান্সার কত? 0.025। তার মানে অ্যান্সার কত? 0.025। তার মানে মূল সংখ্যা আমাদের এখানে কত আসে? মূল সংখ্যা সমান আসবে আমাদের 0.025। 0.025 মোল, 0.025 মোল। ক্লিয়ার? আর ভুল হবে কখনো এই জিনিসটা? আশা করি এই জিনিস আর ভুল হচ্ছে না তোমাদের। এবার আসা যাক 2.5 মোলার সালফিউরিক অ্যাসিডের 650 মিলিলিটার দেবো। এটা তোমাদের, আমি করব না, এটা তোমাদের 12 নাম্বার HW। সো 12 নাম্বার HW করে কমেন্ট আমাদের জানো। তারপর আসো যে 13 নাম্বার গ্রাম পরিমাণ বের করতে বলছে। গ্রাম পরিমাণ বের করতে বলছে আমার এখানে কতটুকু দেওয়া আছে? মোলারিটি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। তো এরকম গ্রাম পরিমাণ যখন বের করতে বলে, আমি অলরেডি বলেছি গ্রাম পরিমাণ বের করতে গেলে আমরা কি করব? এই মোলারিটি, লিটার এবং এই যে আমাদের রয়েছে কি এর আণবিক ভর, এই তিনটা জিনিস আমি গুণ দিব। গুণ দিলে আমাদের গ্রাম পরিমাণ বের হয়ে যাবে। তো আমাদের হচ্ছে যে আমরা তাহলে গ্রাম পরিমাণ বের করতে চাইলে আমাদের কী করতে হবে? আমরা এই মোলারিটি ইন্টু লিটার ইন্টু হচ্ছে আণবিক ভর, ঠিক আছে, এই তিনটা জিনিস গুণ দিব। তাহলে দেখো মোলারিটি কত দেওয়া আছে? 1.25।
আয়তন কত বলা আছে? আয়তন বলা আছে 500 মিলিলিটার, দ্যাট মিনস হচ্ছে 0.5। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে আমরা জানি কত 40, কারণ একটা সোডিয়াম হচ্ছে 23, একটা হাইড্রোজেনের 23 আর 24 আর অক্সিজেনের 16, দ্যাট মিনস 40। এখন হচ্ছে তাহলে এই যে 40 আছে, আমি 40 যদি গুণ দিই, 40 গুণ দিয়েছি 0.5, এখন চিন্তা করবো ভাই 0.5 আবার 1.25 কীভাবে? ভাগে ভাগে করো না। 0.5 ইন্টু 40 কত আসে? 0.5 ইন্টু 40 আসে 0.5 মানে কি 1/2 মানে হাফ। 0.5 মানে হচ্ছে হাফ, তাহলে হাফ ভাগ 40 কত? 20 আসে, তাই তো 20। এখন 20-র সাথে 1.25 গুণ দাও। এখন আবার চিল্লান দিবা ভাইয়া 20-র সাথে 1.25 কীভাবে দিব? এই 1 ইন্টু 20 কত আসে? 20। 0.25 ইন্টু 20 কত আসবে? 0.25 মানে কি 1/4, তাহলে 20 ভাগ মানে 0.25 মানে হচ্ছে 1/4, তাহলে 20 ইন্টু 1/4 কত আসবে? 5। তাহলে 20 ইন্টু 1.25 কত আসবে? 20 ইন্টু 1.25 আসতেছে আমাদের 25। কেউ আবার বললো না যে ভাইয়ার কলমে কালি আসে না, তাও ভাইয়া কষ্ট করে লিখতেছে, কারণ হচ্ছে যে কালি শেষ হয়ে গেছে, আর কয়টা ম্যাথ আছে, এখন আবার যাবো দোকানে কালি আনতে, একটা মার্কারেও কালি নেই, সো একটু কষ্ট করে লিখতেছে, একটু ঝাপসা হলেও বুঝে নিও। তার মানে কত আসতেছে? 25 আসতেছে। কীভাবে আমরা গুণ করছি বুঝতে পেরেছো? গুণ করার প্যাটার্ন মাথায় ঢুকে গিয়েছে। ওকে, এবার হচ্ছে তাহলে নেক্সটটা তোমরা বের করবা। নেক্সটটা তোমাদের জন্য গ্লুকোজ। গ্লুকোজের আণবিক ভর বের করবা এই C6, গ্লুকোজ কিন্তু C6H12O6, ঠিক আছে। আচ্ছা, এবার আসে যে আমাদের নেক্সট ম্যাথগুলো আমাদের হচ্ছে যে কি বলা আছে, নেক্সট যে ম্যাথগুলো আমাদের রয়েছে এখানে বলা আছে 500 মিলিলিটার, এখানে বলা আছে 0.1 মোলার HCl তৈরি করতে কত মিলিলিটার, দ্যাট মিনস আমাদের কি চেয়েছে? আমাদের ভি চেয়েছে, গাঢ় HCl বলা, দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের কিন্তু দেওয়া আছে V1, এখানে আমাদের দেওয়া আছে S1 বা M1 যাই বলো তুমি, আর এখানে তাহলে এটা কি আমাদের V2 আর এখানে S2, তাহলে তো আমাদের S2 দেওয়া নেই গাঢ় HCl, বাট হচ্ছে যে বাচ্চারা মনে রাখতে হবে গাঢ় HCl বা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা 12 মোলার, 8 থেকে 12 মোলার হতে পারে বাণিজ্যিকভাবে গাঢ় HCl, তো আমরা ধরে নিই এটা কত মোলার? এটা হচ্ছে আমাদের 12 মোলার। তাহলে হচ্ছে যে আমাদের দেওয়া আছে V1S1 দেওয়া আছে, V1S1 ইজ ইকুয়াল টু V2S2, আমরা জানি যে V1S1 ইজ ইকুয়াল টু V2S2, তাহলে আমরা এই সূত্র দ্বারা বের করব যে V1S1 ইজ ইকুয়াল টু V2S2, তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ V1S1, V1 কত? 500 মিলিলিটার। আচ্ছা, এখন এখানে দেখো এটা মিলিলিটার এককে আছে, তোমার কাছে পরীক্ষার হলে চাওয়া হয়েছে মিলিলিটার এককে, তাহলে এটা যেহেতু মিলিলিটার এককে আছে, এখানে চাওয়া হয়েছে মিলিলিটার এককে, সো শুধু মিলিলিটার একক চেঞ্জ করে ঝামেলা করার কোনো দরকার নেই। যদি এখানে লিটার চাইতো তাহলে আমরা লিটার এককে কনভার্ট করতাম। তো V1S1 ইজ ইকুয়াল টু V2S2, তার মানে S2 সমান কি আসবে আমাদের? এই আমরা তো বের করতেছি V2 সমান আমাদের তাহলে কি আসবে? V1S1, V1 কত বলা আছে? 500, S1 কত বলা আছে? 0.1, আর হচ্ছে আমাদের এই S2 কত আছে? 12, তার মানে হচ্ছে 0.1 ইন্টু 500 কত আসে? 50, 50 ভাগ 12 কত আসে? চিন্তা করে দেখো, 12 নামতা পারো, 4 12 48, 48 আর এখানে 50 আছে, তার মানে 4 পয়েন্ট সামথিং আসবে এটার মান। তাহলে এটার মান কত আসবে? 4 পয়েন্ট সামথিং, ঠিক আছে। ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো, বা তোমরা এই 2কে হচ্ছে যে 12 দিয়ে ভাগ করতে পারো, মানে 20, তার মানে হচ্ছে যে আসবে হচ্ছে 4.2, তারপর মানে থাকবে 8, মানে হচ্ছে যে তোমরা নর্মাল নিয়মে ভাগ করো, 12 দিয়ে 50কে ভাগ করো, 12/50, তার মানে কত? 48 এসেছে, তার মানে হচ্ছে যে 2 আছে 20, এখানে মানে দশমিক, তার মানে একটা 12 বসবে 1, তার মানে এখানে কত থাকতেছে? 8 0, 12কে আমরা হচ্ছে 6 দিয়ে গুণ দিলে মোস্ট প্রবাবলি 6 12 72, তার মানে হচ্ছে 4.16। তো চাইলে তুমি এটার মানটা আরও যতটুকু পর্যন্ত তুমি ইনশিওর হতে চাও হতে পারো। এখন তাহলে নেক্সটগুলো বের করে ফেলো, নেক্সট 2টা তোমাদের জন্য কাজ। এখন কথা, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড বলা আছে, মনে রাখবা গাঢ় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে কত? গাঢ় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে আমাদের 18 মোলার। গাঢ় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা কত বলি? 18 মোলার বলি। সো বাকি নিচের 2টা বের করে ফেলো। তাহলে এখানে দেখো আমাদের V1 দেওয়া আছে, S1 দেওয়া আছে, আমি তোমাদের S2 বলে দিলাম, V2 বের করবা। এখানে খেয়াল করো যে 500 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কত ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা সম্ভব বলা আছে। তো কত ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা সম্ভব যদি বলা থাকে, তাহলে আমরা কি করব? এখানে এই যে এটা V1 এটা S1, এখানে আমাদের ডেসিমোল বলছে, তার মানে কি আমাদের এই যে S2 আছে, S2 কত বলছে? 0.1 মোলার, তার মানে আমাদের V2 বের করতে বলছে। সো V2 বের করো, অ্যান্সার বের হয়ে যাবে। তার মানে হচ্ছে যে তোমাদের হোমওয়ার্ক রইলো, এখানেও আরও 2টা আমরা হোমওয়ার্ক পেয়ে গেলাম। এখানে আমরা 12W পাইছি, 13W পাইছি, 14 জন্য আমরা 2টা 14W1 14W2 2টা ম্যাথ দিয়েছে, আর 2টা ম্যাথ আমাদের আছে,
আর 2টা ম্যাথ দেখলে আমাদের এই চ্যাপ্টার থেকে যত ম্যাথ আসে সব আমাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা ম্যাথ করছি। তো তোমরা যারা হচ্ছে যে আমার গ্রুপে আছো, তোমাদের যেখানে আমি পোস্টটা দিব যে তোমরা এই ভিডিওটা দেখো, সেই পোস্টের নিচে খাতার মধ্যে লিখেই অ্যান্সারগুলো লিখে দিতে পারো আমাদের, ঠিক আছে? খাতার মধ্যে লিখেই সবগুলো অ্যান্সার কমেন্টে পোস্ট করে দিবে, ওকে? এই 15 এবং 16 নম্বর ম্যাথ দুইটা দেখতে একদম নিরীহ, একদম ভোলাভালা, যে 5 গ্রাম ফেরাস সালফেটকে জাহিত করতে কত গ্রাম KMnO4, একদম ভোলাভালা। ইচ্ছে ভোলাভালা কিছু আছে? এই এক লাইনের প্রশ্নগুলো মেডিকেল অ্যাডমিশন লিস্টে দিয়ে দিতে পারে, যে এক লাইনের প্রশ্ন, যে প্রশ্ন করতে সে ভাবলো আর এই তো এক লাইনের প্রশ্ন দিয়ে দিল। বাট এটা করতে যে কত কষ্ট, কত বড় একটা জারণ বিজারণের সমতার মাধ্যমে এটা করতে হয়, এটা যে তোমরা যারা এই চ্যাপ্টার করেছো তারা জানো। বাট আমরা শর্টকাট টেকনিকও জানতে হবে না আমাদের জন্য, যে এখানে শর্টকাট টেকনিক আমরা কী অ্যাপ্লাই করবো। সো KMnO4 দেখলেই মনে রাখবা যে KMnO4 মানে হচ্ছে 0.20, আর K2Cr2O7 মানে হচ্ছে 0.32। তার মানে কি, এই যে কত গ্রাম KMnO4 প্রয়োজন, তার মানে হচ্ছে যে আমাদের কত গ্রাম KMnO4 প্রয়োজন, এটা বের করতে আমি কি করব, আমি হচ্ছে যত গ্রাম রয়েছে, যত গ্রাম আছে তত গ্রামকে KMnO4 বললে, যত গ্রাম বলতো, 10 গ্রাম বলতো, 20 গ্রাম বলতো, 30 গ্রাম বলতো, এটাকে আমি হচ্ছে 0.20 দ্বারা গুণ দিতাম, 0.20 দ্বারা গুণ দিতাম। 0.20 দ্বারা গুণ দিয়ে আসলে 1 গ্রাম সামথিং আসবে, হ্যাঁ, 1 গ্রাম সামথিং ভর আসবে আমাদের KMnO4। যদি সন্দেহ থাকে পুরো ম্যাথটা করে দেখো, ম্যাথটা করে দেখলেও এটা সেম অ্যান্সার আসবে। তো আমরা হচ্ছে যে এই 5 ইন্টু যে জিনিসটা থাকে ফেরাস সালফেটের জন্য, সেটাকে তোমাদের এখানে মুখস্থ মান করে দিচ্ছি, যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্টে লাগবে। K2Cr2O7, তো এটা দিয়ে কিন্তু HSC-তে ম্যাথ তো একটু দেখতে পারো, মানে MCQ-তে আসলে অ্যান্সারটা মিলায় দেখতে পারো। আর তাইলে তোমাদের জন্য 15 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে যে তোমরা আমাকে বলবে 10 গ্রাম হলে কত হতো অ্যান্সার, 10 গ্রাম ফেরাস সালফেট হলে অ্যান্সার কত হতো। এখন দেখো এখানে আমাদের বলা আছে 10 গ্রাম ফেরাস সালফেট, এই 10 গ্রাম ফেরাস সালফেটের জন্য K2Cr2O7, তো দেখো K2Cr2O7 এর জন্য আমরা কি লিখে রাখছি, 0.32, তাহলে 10 ইন্টু 0.32 কত আসতেছে, 3.2 গ্রাম সামথিং আসতেছে আমাদের, না? এখন হচ্ছে যে তোমাদের কাছে আমার তাহলে নেক্সট প্রশ্ন, যে তোমরা আমাকে বলবা 5 গ্রামের জন্য, মানে তোমাদের জন্য 16 নাম্বার যে হোমওয়ার্ক, সেই 16 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে কত, 5 গ্রামের জন্য কত হবে সেটা তোমরা বের করবা, ঠিক আছে? তো আমাদের 16 নাম্বার গেলো। 17 নাম্বার ম্যাথ, একটা রোগীর গ্লুকোজ 10 মিলিমোল পার লিটার হলে ppm কত। দেখো আমি ppm যখনই দেখি, আমি আমার স্টুডেন্টদের ppm এর ম্যাথ অলওয়েজ মিলিগ্রাম পার লিটার দিয়ে করাই, যে ppm যা কথা মিলিগ্রাম পার লিটার সেম কথা। তো আমার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে যে এই 10 মিলিমোল পার লিটারকে আমি কিভাবে মিলিগ্রাম পার লিটারে নিতে পারি। সো আমাদের এখানে 10 মিলিমোল আছে, তাহলে আমি 10 মিলিমোল পার লিটার বলা আছে। তা আমি জানি যে গ্লুকোজের ভর, গ্লুকোজ মানে C6H12O6, তুমি যদি 6টা কার্বনের ভর মাপো, 12 ইন্টু 6, 12 ইন্টু 6 মানে 6 12 72, এখানে হচ্ছে যে আমাদের কত প্লাস 12, আর অক্সিজেন যদি মারো 18 ইন্টু 6, 18 ইন্টু 6 18 ইন্টু 6 হচ্ছে 96, মোস্ট প্রবাবলি 96 হলে তাহলে কত আসে, এখানে আসে 96, এখানে আসে হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 84 ইন্টু 96, দ্যাট মিনস 90 ইন্টু 90, 180 গ্রাম, এটা আমাদের মুখস্থ জিনিস, ঠিক আছে? তো তাহলে 10 মিলিটা মিলির মতো থাকুক, আমরা 10কে যদি 1 মোল সমান তাহলে 180 গ্রাম, তাহলে 180 গ্রাম, তাহলে মোলটাকে আমি গ্রামে কনভার্ট করলাম, তার মানে কি মিলিগ্রাম পার লিটার, তাহলে আমাদের চলে আসলো 1800 মিলিগ্রাম পার লিটার, আর 1800 মিলিগ্রাম পার লিটার যা কথা, লেখা তো দেখাই যাচ্ছে না এখন, মিলিগ্রাম পার লিটার যা কথা, ppm সেম কথা, এই কালির মার্কারও শেষ, তুইও শেষ হয়ে যা, এটা হচ্ছে যে 1800 ppm, ওকে? সো আমাদের ম্যাথ শেষ। আমি তোমাদের নেক্সট যেটা দিব, যে তোমরা আমাকে বলবা যে 20 মিলিমোল পার লিটার যদি রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ আসে, তখন আমাদের সেটা ppm কত হবে। সো এই ম্যাথগুলো এই চ্যাপ্টার থেকে করলে মোর দ্যান এনাফ। আরও যদি ম্যাথ থাকে, আমরা যখন নেক্সটে সামনে আরও প্র্যাকটিস করবো, আমাদের যখন প্র্যাকটিস সেশন চলবে, আমরা যখন হচ্ছে যে প্রশ্ন ব্যাংক সলভের দিকে যাব মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, তোমরা তো এই সামনের মান্থের মধ্যে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন কোর্স কমপ্লিট করে দিতে পারবো HSC। তারপর আমরা যখন আরও সামনে যাব ফার্দারমোর আমরা এগুলো একটু প্র্যাকটিস করবো। সো মেডিকেলের জন্য এই কয়টা আমাদের মোর দ্যান এনাফ রয়েছে। পিএইচের কিছু ম্যাথ রয়েছে, সেই পিএইচের ম্যাথগুলো আমরা যখন 4th চ্যাপ্টার পড়বো, ফার্স্ট পেয়ার 4th চ্যাপ্টার, তখন আমরা পিএইচের ম্যাথ পড়বো। সো ওভারঅল হচ্ছে যে আমাদের এই ছিল ক্লাস। আশা করি ম্যাথগুলো তোমরা খুব এনজয় করেছো এবং প্রত্যেকটা ম্যাথের অ্যান্সার আমরা যে, তাহলে তোমাদের কয়টা 17টা
ম্যাথের প্রশ্ন তোমাদের আমি করতে দিয়েছি, সেই 17টা প্রশ্ন করো। ভিডিও দেখেছো, 17টা প্রশ্ন করেছো, দ্য ইন্ড এই চ্যাপ্টারের ম্যাথ তোমার আর করা লাগবে না। এইচএসসি পরীক্ষার আগে আবার এই ম্যাথগুলো, অ্যাডমিশন টেস্টের আগে আবার এই ম্যাথগুলো একবার দেখবে, সো এই ম্যাথগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে। সো এতটুকু বানিয়েছিল আমার সকল স্টুডেন্টদের জন্য। সো তোমরা এই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই বারবার শেয়ার করবে, কারণ আমি আমার প্রাইভেট ব্যাচের জিনিস তোমাদের দেখতে দিচ্ছি যেন তোমরা উপকৃত হও, যে এই মেডিকেলের ম্যাথ স্টাইলটা যেন তুমি বুঝে যাও। এখন তুমি বলবে যে ভাই আপনি তো নিজের প্রচারণার জন্য দিচ্ছি, হ্যাঁ অবশ্যই আমি প্রচারণার জন্যও দিচ্ছি, বাট আমার এই ভিডিও দেখে তো অনেকেই আমার সাথে কোর্সে জয়েন করবে না, বাট তোমরা যারা দেখবে এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা উপকৃত হবে, ঠিক আছে? সো এই ভিডিওটা দেখে উপকৃত হও, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, বন্ধুরাও দেখুক, বন্ধুরাও এই ম্যাথ শিখে যায় এবং এই ম্যাথে দা ইন্ড হোক। এবং ক্যালকুলেটারের ক্যালকুলেটার ছাড়া যে আমরা ভয় পাই, সেই ভয় আজকের পর আমাদের দা ইন্ড, কারণ আমরা জানি ক্যালকুলেটার ছাড়া ম্যাথ কীভাবে করতে হয়, ক্যালকুলেটার ছাড়া গুণ কীভাবে করতে হয়, ক্যালকুলেটার ছাড়া ভাগ কীভাবে করতে হয়, দশমিকের গুণ কীভাবে করবো, দশমিকের ভাগ কীভাবে করবো, সব আমরা জানি। সো হ্যাভ এ থামস আপ, আমাদের ক্লাস শেষ আজকে, এবং একটা লাইক দিয়ে দাও। আশা করি তোমরা ক্লাস অনেক এনজয় করেছো, তোমরা কেমিস্ট্রি ক্লাস অনেক এনজয় করো। থ্যাংক ইউ অল। আর যারা মেডিকেল অ্যাডমিশন ব্যাচে আছো তাদের কিন্তু আজকে পরীক্ষা আছে 10টা বাজে। থ্যাংক ইউ অল। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু নতুন, আমি চাচ্ছি 30 তারিখের মধ্যে 3000 সাবস্ক্রাইবার হোক, এখন মাত্র 1700। একটু সাবস্ক্রাইব করে ফেলো যারা সাবস্ক্রাইব করেনি। থ্যাংক ইউ অল।